শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন তো নাকি? ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের লেকচারটা শুরু করতেছি। তো আজকে আমাদের যে লেকচারটা, সেটা আমরা এক্সেলে আপনাদেরকে লেকচারটা দেব। সেটা হচ্ছে ওয়ার্ডে আমরা যে আপনাদেরকে 9টা লেকচার দিয়েছি, এগুলো ওই 9টা লেকচারের মাধ্যমে আমাদের লেকচারটা শেষ হয়েছে। তো এক্সেলও আপনাদেরকে প্রথম একটা লেকচার দিয়েছিল। আজকে আমাদের হচ্ছে এক্সেলের দ্বিতীয় লেকচার। তো দ্বিতীয় লেকচারে সবাইকে স্বাগতম। আমরা দ্বিতীয় লেকচারটা শুরু করব। আপনারা যেভাবে শিটগুলো দেখানো হচ্ছে, সাথে তো আপনাদের ইমেজ আকারে আপনাদের শিটের কন্ডিশনগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এগুলো একটু ভালো করে পড়ে তারপরে আপনারা শিটটা একটু করবেন, তাইলে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝবেন। তো আমরা শুরু করে দিচ্ছি আজকের এক্সেলের দ্বিতীয় লেকচার। তো দ্বিতীয় লেকচারটা শুরু করার আগে আমরা এক্সেলটা ওপেন করতে হবে আমাদেরকে। তো এক্সেলটা ওপেন করতে হলে বরাবরের মতোই আমাদেরকে যেতে হবে স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমরা যাব এখানে মাইক্রোসফট অফিসে। মাইক্রোসফট অফিসে গিয়ে আমরা এখানে মাইক্রোসফট এক্সেল 2007 এ ক্লিক করব। তো এই যে একটা ইন্টারফেস আসছে, এখানে আপনাদের এগুলো পরিচয় দিয়ে দেওয়া হয়েছে প্রথম ক্লাসে। প্রথম ক্লাসে আপনাদের যে পরিচয়টা দেওয়া হয়েছে, এটার টোটাল এই বিষয়গুলো আসবে, যে এটা হচ্ছে মেনু বার, এটা টাইটেল বার, এটা মেনু বার, আর এই আইকনগুলো সম্পর্কে আপনাদের বলা হয়েছে। নতুন একটা বার অ্যাড হয়েছে, এই জিনিসটা এখানে হচ্ছে ফর্মুলা বার, আর এই জিনিসটা হচ্ছে স্ট্যাটাস বার। তো এই বিষয়গুলো আপনাদেরকে পরিচয় দিয়ে দেওয়া হয়েছে এক্সেলের প্রথম ক্লাসে। তাহলে দ্বিতীয় ক্লাসটা আমরা শুরু করতেছি। তাহলে ইন্টারফেসটা হবে এমন। তো এক্সেলের যে শিটগুলো, এগুলো আসলে আমরা আগে থেকেই টাইপ করে রাখছি, কারণ এখন টাইপ করে লেকচার দিতে গেলে অনেকক্ষণ সময় লেগে যাবে, এই জন্য আমরা এগুলো আগে থেকেই টাইপ করে রাখছি। আমি ওই টাইপ করা শিটটাও এখানে ওপেন করতেছি। ওপেন করতে হলে আমাদেরকে কোথায় যেতে হবে? স্টার্ট মেনুতে। স্টার্ট মেনু থেকে আমরা ওপেনে যাব। ওপেনে গিয়ে আমার শিটগুলো ছিল ডেস্কটপে, তাহলে আমরা এখানে ডেস্কটপে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এই যে আমাদের এমএস এক্সেল ফাইলটা এখানে চলে আসছে। আজকে আমরা দেখাবো আপনাদের দ্বিতীয় লেকচারে ইনকাম ট্যাক্স। এই ইনকাম ট্যাক্স শিটটা আমরা এখানে ওপেন করব। এটার সাথে আমরা আরও অ্যাড করে নিছি নর্মাল ইন্টারেস্ট, তারপরে হচ্ছে কি আমার কম্পাউন্ড ইন্টারেস্ট। এই তিনটা শিটে আজকে আমরা আপনাদের দ্বিতীয় লেকচারে দেখাবো। তাহলে শিটটা হচ্ছে এমন। তো এখানে এতে দেওয়া আছে বিভিন্ন সার্ভিস হোল্ডারদের নেম, আর বিতে দেওয়া আছে তাদের স্যালারিটা। আমাদেরকে বের করতে হবে ট্যাক্স। তো ধরেন আপনি একটা প্রতিষ্ঠানে আছেন, আর ট্যাক্স দেন তো সবাই নাকি? যে আমরা প্রত্যেকেই প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেকেই ট্যাক্স দিচ্ছি। এটা এই ট্যাক্স না, এটা হচ্ছে যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তারা যে স্যালারিটা পায়, ওই বেসিক থেকে একটা অংশ ইনকাম ট্যাক্সে চলে যায়। এই শিটটা আজকে আমরা একটু করাবো। তাহলে এটা হচ্ছে যারা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, তাদের বেসিকের উপরে ট্যাক্স বের করা। এখন আপনি যে ট্যাক্সটা বের করবেন, সরকার নির্দেশিত কিছু কন্ডিশন থাকবে, অথবা ওই প্রতিষ্ঠান কর্তৃক কিছু কন্ডিশন থাকবে যে কোন শর্তে আপনি এই ট্যাক্সটা বের করবেন। অনেকটা ম্যাথের মতো, যেমন আমরা যে গণিত করি, অঙ্কগুলো করি, অঙ্কেতে কি কোনো সলিউশন থাকে? অঙ্কটা দেওয়া থাকে, ওই অঙ্কটা প্রশ্নটা বুঝে আমাদেরকে এগুলো কি করতে হয়? সলিউশনটা করতে হয়। তো এক্সেলের প্রত্যেকটা শিট করার আগে কিছু কন্ডিশন আছে, ওই কন্ডিশন মেনেই কিন্তু আপনাদেরকে কি করতে হবে? শিটটা প্রস্তুত করতে হবে। তো এখন আমি যে এখানে ইনকাম ট্যাক্স বের করব, কোন কন্ডিশনে বের করব? আমার নিজের মতো করে, নাকি সরকার নির্দেশিত কিছু কন্ডিশন থাকবে? ওই সরকার নির্দেশিত কিছু কন্ডিশন আপনাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, যা হতো তাহলে আমরা একটু কন্ডিশনটা একটু পড়ে নিই, যে কোন কন্ডিশনে আমরা এখানে ট্যাক্সটা বের করব। আমরা এখানে এই জায়গা থেকে মিনিমাইজ করে নিচ্ছি, আমি কন্ডিশনগুলোতে যাচ্ছি। এই যে আমার এখানে কন্ডিশনগুলো আমরা আগে থেকে টাইপ করে রাখছি, আপনাদেরও আমরা আপনাদের ইমেজ আকারে আমরা দিয়ে দেবো প্রত্যেকটা লেকচারের সাথে সাথে। তাহলে আজকে ছিল আমাদের 2 নম্বর লেকচার। কি দেখাচ্ছি আমরা এখানে? ইনকাম ট্যাক্স। আচ্ছা, তো ইনকাম ট্যাক্সের ইয়াটা এখানে বের হয়ে গেছে। আমরা একটু ঝুমটা একটু কমাই দিয়ে আমরা একটু দেখে নিই। এতে এইভাবে একটু কমাই, ইনকাম ট্যাক্স শিট। এখানে বলা আছে যাদের বেতন 10,000 কিংবা তার বেশি, তারা মূল বেতনের উপরে কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 5%। তাহলে প্রথম কন্ডিশনে বলা হয়েছে যাদের বেতন 10,000 কিংবা তার বেশি, তারা কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 5%। এই 10,000 কিংবা তার বেশি বলতে আমরা কাদেরকে বুঝবো? 12,000, 15,000, 20,000, 30,000, মানে যত পর্যন্ত। বুঝতে পারছি বিষয়টা? তাহলে যাদের বেতন 10,000 কিংবা তার বেশি, তারা মূল বেতনের উপরে 5% ট্যাক্স দেবে। কন্ডিশন নাম্বার 1। কন্ডিশন নাম্বার 2, যাদের মূল বেতন 6,000 কিংবা তার বেশি, তারা কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে? 3%। আচ্ছা, 6,000 কিংবা তার বেশি বলতে আমরা কাদেরকে বুঝবো? তার মানে 6,000-এর উপরে, 10,000-এর নিচে।
2 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশন হচ্ছে যাদের বেতন 4000 কিংবা তার বেশি তাদের কোনো কি ধরা হবে না, ট্যাক্স ধরা হবে না, অর্থাৎ কত পার্সেন্ট, 0%। ইতিমধ্যে এখানে 3টা কন্ডিশন পড়া হয়েছে যে যাদের বেতন 10,000 থেকে তার বেশি তারা দিতে হবে 5%, যাদের বেতন 6,000 কিংবা তার বেশি তারা দিতে হবে কত পার্সেন্ট, 3%, যাদের 4,000 কিংবা তার বেশি তাদের কোনো ট্যাক্স ধরা হবে না, অর্থাৎ কত পার্সেন্ট, 0%। এই কন্ডিশন একটা প্রতিষ্ঠান আপনাকে দিল, এই কন্ডিশনের আলোকে আপনাদেরকে কি করতে হবে, ওই যে শীটটা প্রস্তুত করতে হবে, যে শীটটা আমরা এক্সেলে ইতিমধ্যে টাইপ করে রেখেছি। তাহলে এই কন্ডিশনের আলোকে আমাদেরকে কি করতে হবে, এই ট্যাক্স শীটটা কি করতে হবে, তৈরি করতে হবে। তাহলে কন্ডিশনটা একটু ভালোভাবে একটু পড়বেন আগে, যে যাদের বেতন 10,000 কিংবা তার বেশি তারা 5% ট্যাক্স দিবে, যাদের বেতন 6,000 কিংবা তার বেশি তারা 3% ট্যাক্স দিবে, যাদের 4,000 কিংবা তার বেশি তাদের কোনো কি ধরা হবে না, ট্যাক্স ধরা হবে না, অর্থাৎ 0%। এই কন্ডিশন, এই শীটটা আপনাদের কি কোথাও কাজ দিলে শুধু এই কন্ডিশনটা দিবে, একদম অঙ্কের মতো। যেমন অঙ্কে কি কোনো সলিউশন থাকে, শুধু কন্ডিশন দেওয়া থাকে, ওই কন্ডিশনের আলোকে এখানে কোন সূত্রে অ্যাপ্লাই করতে হবে এটা আমাদের নিজে থেকে করতে হয়। যাই হোক, এই শীটটা আপনাদের কোথাও দিবে না, শুধু কোনটা দিবে, এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনের আলোকে এই শীটটাতে প্রস্তুত করতে হবে। যাই হোক, আমরা কন্ডিশনটা একটু বারবার পড়ে তারপর আমরা চলে যাচ্ছি এখানে আমাদের মূল শীটে। এই যে এখানে দেওয়া আছে নেম, বিতে দেওয়া আছে স্যালারি, আমাদেরকে বের করতে হবে কি, ট্যাক্স। যে যাদের বেতন 10,000 কিংবা তার বেশি তারা কত পার্সেন্ট, 5%, যাদের 6,000 কিংবা তার বেশি তারা কত পার্সেন্ট, 3%, যাদের 4,000 কিংবা তার বেশি তাদের কোনো কি ধরা হবে না, ট্যাক্স ধরা হবে না। এই বিষয়গুলো আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, কন্ডিশনটা একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর এখন যেই কথাগুলো বলতেছি এটা একটু আপনারা ভালোভাবে একটু খেয়াল করবেন, যে 6টা জিনিস এখানে বলা হচ্ছে আপনাদের এখানে লিখতে হবে না, এটা হচ্ছে মনে রাখার জন্য। সকল সূত্রের শুরুতে আমরা দিই ইকুয়াল টু, এটা আপনারা সবাই জানেন। আচ্ছা, সকল সূত্রের শুরুতে কি দিতে হয়, ইকুয়াল টু দিতে হয়। আচ্ছা, সকল সূত্রের শুরুতে কি দিতে হয়, ইকুয়াল টু। আচ্ছা, যদি কোনো শর্তে সমান অথবা বেশি বলে আমরা দেব কি, গ্রেটার দেন। যদি কোনো শর্তে সমান অথবা বেশি বলে আমরা দেব গ্রেটার দেন, ইকুয়াল। আচ্ছা, 6টা কথা এখানে আপনারা একটু গুরুত্ব সহকারে শুনবেন। সকল সূত্রের শুরুতে দিতে হবে ইকুয়াল টু, যদি কোনো শর্তে সমান অথবা বেশি বলে আমরা দেব গ্রেটার দেন ইকুয়াল, যদি কোনো শর্তে সমান অথবা কম বলে আমরা দেব লেস দেন ইকুয়াল। তাহলে সমান অথবা বেশি বললে গ্রেটার দেন ইকুয়াল, সমান অথবা কম বললে লেস দেন ইকুয়াল। যদি শুধু বেশি বলে আমরা দেব গ্রেটার দেন, আবার যদি শুধু কম বলে আমরা দেব লেস দেন। ইতিমধ্যে এখানে কয়টা কথা বলা হয়েছে, 5টা কথা। কতটা কথা বলা হয়েছে এখানে, 5টা কথা। আমরা শিপ ধরে দিয়ে দিচ্ছি। যদি সকল সূত্রের শুরুতে দিতে হবে ইকুয়াল টু, সমান অথবা বেশি বললে গ্রেটার দেন ইকুয়াল, সমান অথবা কম বললে লেস দেন ইকুয়াল, শুধু বেশি বললে গ্রেটার দেন, শুধু কম বললে লেস দেন। আর একাধিক কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত লজিক্যাল কন্ডিশন ইফ দিতে হয়। কি দিতে হয়, ইফ। একাধিক কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত লজিক্যাল কন্ডিশন কি দিতে হয়, ইফ দিতে হয়। তাহলে ইতিমধ্যে এখানে 6টা কথা বলা হয়েছে। সকল সূত্রের শুরুতে দিতে হবে ইকুয়াল টু, সমান অথবা বেশি বললে গ্রেটার দেন ইকুয়াল, সমান অথবা কম বললে লেস দেন ইকুয়াল, শুধু বেশি বললে গ্রেটার দেন, শুধু কম বললে লেস দেন। আর একাধিক কন্ডিশনের ক্ষেত্রে সাধারণত লজিক্যাল কন্ডিশন কি দিতে হয়, ইফ দিতে হয়। আই এফ এ ইফ দিতে হয়। আচ্ছা, যা হোক, তো এই 6টা কথা একটু খেয়াল রাখবেন। আমাদের প্রত্যেকটা আমি কেটে দিচ্ছি, প্রত্যেকটা সূত্রে এগুলো আমাদের লাগবে। তাহলে আমাদের এই যে শর্তে কি বলা হয়েছে, যে যাদের বেতন 10,000 কিংবা তার বেশি, তার মানে সমান অথবা বেশি হয়, এই বিষয়টা আমরা বুঝবো। 6,000 কিংবা তার বেশি সমান অথবা বেশি হয়, 4,000 কিংবা তার বেশি সমান অথবা বেশি হয়, এই জিনিসটা আমরা একটু বুঝবো। তাহলে আমার শীটে আমি আবার চলে যাচ্ছি, যাদের বেতন 10,000 কিংবা তার বেশি। তাহলে এই যে বেতনগুলো কোথায় আছে, বিয়ের ঘরে আছে। আমি কি বুঝাতে পারতেছি বিষয়টা? আমার মূল কাজ এখানে কোথায়, বিয়ের ঘরে। তাহলে আমরা সকল সূত্রটা শুরু করে দিই। সকল সূত্রের শুরুতে দিতে হবে কি, ইকুয়াল টু। আমি ইকুয়াল টু দিয়ে দিলাম। আমাদের কন্ডিশন ছিল কি, যাদের বেতন 10,000 থেকে তার বেশি তারা কত পার্সেন্ট ট্যাক্স দিতে হবে, 5%। আমরা তাহলে বেতনগুলো কোথায় আছে, এখানে বিয়ের ঘরে। তাহলে সকল সূত্রের শুরুতে দিতে হবে ইকুয়াল টু। আর একাধিক কন্ডিশনের ক্ষেত্রে লজিক্যাল কন্ডিশন কি, ইফ। শিপ ধরে ব্র্যাকেট, আমার টাকাগুলো কোন ঘরে আছে, বিয়ের ঘরে। যেহেতু প্রথম টাকাটা বিয়ের 2 নম্বর ঘরে আছে, আমরা লিখবো B2। এখানে বিয়ের 2 নম্বর ঘরে কত টাকা আছে ওইটা আমাদের খেয়ালে করার দরকার নেই, আমরা এখানে লিখতেছি ওই যে কন্ডিশনটা আমরা পড়ে আসছি ইতিমধ্যে। যদি বেতন সমান অথবা বড় হয় 10,000 থেকে, কত থেকে, 10,000 থেকে, তাহলে
বেসিক স্যালারি, তাহলে আমাদের বেতন বেতন কোন ঘরে আছে? বি এর ঘরে। তাহলে যদি B2 সমান অথবা বড় হয় 10,000 থেকে, কত থেকে? 10,000 থেকে, তাহলে স্যালারি ইন্টু কত পার্সেন্ট? B2 ইন্টু কত পার্সেন্ট? কন্ডিশনটা ছিল কি 5%। আমরা কি বুঝাতে পারছি বিষয়টা? তাহলে প্রথম কন্ডিশনটা কিন্তু আমি এখানে লিখছি যে যাদের বেতন 10,000 থেকে তার বেশি তারা কত পার্সেন্ট দিতে হবে? 5%। দ্বিতীয় কন্ডিশনটা যাদের বেতন কত ছিল? 6,000 থেকে তার বেশি সমান অথবা বড় হয় কত থেকে? 6,000 থেকে। তাহলে বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট? বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট? 3%, দ্বিতীয় কন্ডিশনটা। আচ্ছা, আবারও লিখবো যাদের বেতন 4,000 কিংবা তার বেশি, তাহলে বেতন কোন ঘরে আছে? বি এর ঘরে। B2 সমান অথবা বড় হয় কত থেকে? 4,000 থেকে। তাহলে বেসিক স্যালারি ইন্টু কত পার্সেন্ট? B2 ইন্টু কত পার্সেন্ট? 0%। তাহলে কয়টা কন্ডিশন গেছে আমার এখানে? 3টা। এই আমরা এখানে একটু দেখে নিই, যেই কন্ডিশনটা আমরা পড়লাম যে যাদের বেতন 10,000 থেকে তার বেশি তারা 5%, যাদের 6,000 থেকে তার বেশি তারা 3%, যাদের 4,000 থেকে তার বেশি তাদের কোনো ট্যাক্স দ্বারা হবে না। 3টা কন্ডিশনের জন্য 3টা ব্র্যাকেট দেব, 1 2 3। এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন, এন্টার বাটনটা কি করবেন? প্রেস করবেন। এন্টার বাটন প্রেস করলে আমার রেজাল্টটা কি হয়ে গেছে? আউটপুট হয়ে গেছে। তাহলে যিনি 6,000 টাকা উনি কত পার্সেন্ট কন্ডিশনে পড়ছে? 3% কন্ডিশনে। আর 12,000 টাকা উনি কত পার্সেন্ট কন্ডিশনে পড়বে? 12,500 টাকা 5% কন্ডিশনে। আমরা করব এই যে এখানে কার্সারটা রাখবো, রাখার পরে এই যে কোনায় কালো একটা বিন্দু আছে, আমরা এটাকে ধরে কি করব? এভাবে টেনে দেব। তাইলে দেখেন সবগুলোই আমরা এখানে পেয়ে গেছি। 12,500 টাকা উনি 5% কন্ডিশন, 25,000 টাকা উনি 5% কন্ডিশন, 6,000 টাকা উনি 3% কন্ডিশন, 4,000 টাকা কোনো ট্যাক্স ধরা হবে না। ধরেন এখানে আমি একজন ভদ্রলোকের নাম লিখলাম, ওনার বেতন ধরেন 3,000 টাকা, তাহলে উনি কত পার্সেন্ট কন্ডিশনে পড়বে? ওনার কোনো ট্যাক্স নাই, এটা আসবে ফলস, কারণ এটা আমাদের কন্ডিশনে পড়ে না। তাহলে আমি কি বুঝাতে পারছি বিষয়টা? বুঝাতে পারছি তো বিষয়টা? তাহলে মূল হচ্ছে আমাদের এখানে এই কন্ডিশনটা একটু ভালোভাবে আমাদের পড়তে হবে, তাইলে আমাদের ইজি হয়ে যাবে। যেই কন্ডিশনটা আমরা এখানে পড়বো এটা নিয়ে আমি আমাদের কি করব? শীটটা শুরু করব। এখন আমরা ব্যালেন্স শিট মিলাতে পারি যে এখানে আপনাদের কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে, ইকুয়াল টু দিয়ে আমরা লিখে দিতে পারি সাম। ওই যে প্রথম শীটটা আপনাদেরকে দেখানো হয়েছে, কত থেকে? আমার এখানে প্রথম টাকাটা কোন ঘরে? সি এর ঘরে। C2 থেকে কত পর্যন্ত? C2 থেকে কত পর্যন্ত? C9। এই তো আমি টোটাল কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে? 4,695 টাকা। কত টাকার উপরে আমি এটা দিচ্ছি এটা আমরা বের করে নিতে পারি, ইকুয়াল টু দিয়ে সাম, শিপ ধরে ব্র্যাকেট, কত থেকে কত? B2 থেকে কত পর্যন্ত? B9 শিপ ধরে ব্র্যাকেট, এন্টার দিয়ে দিলাম। 1,05,500 উপর আমার কত দিতে হচ্ছে? 4,695 টাকা। তাহলে শীটটা কি হয়? একটু সুন্দর হয়। বুঝতে পারছি বিষয়টা? তো এই শীটটা আপনারা একটু করবেন। তাহলে আমরা এই যে জিনিসটা, এই কন্ডিশনের আলোকে আমরা এই শীটটা একটু এক্সেলে করার চেষ্টা করব। বুঝতে পারছি বিষয়টা? আমরা একটু 2 নম্বর শীটে চলে যাব। আমরা এখানে এসে এই যে 2 নম্বর শীটটা একটু দেখি। আমরা শীট 2 তে ক্লিক করবেন। এগুলো আপনারা আগে থেকে টাইপ করে রাখবেন, তাইলে আমরা আপনাদের কাজগুলো করতে সহজ হবে। আমরা আগে থেকে টাইপ করে রাখছি, এখন শুধু আমরা হিসাবগুলো করা দিচ্ছি। আমরা একটু 2 নম্বর শীটটা একটু দেখে নেই। নরমাল ইন্টারেস্ট, আমরা কন্ডিশনে একটু যাই, কন্ডিশনে কি বলা আছে কন্ডিশনে একটু আমরা ওপেন করে নিই। কন্ডিশনটা কোথায় ছিল আমাদের? এই যে এখানে। আমরা একটু কন্ডিশনে একটু চলে যাই, মিনিমাইজ করে। নরমাল ইন্টারেস্টে আমাদের কন্ডিশন ছিল কি? শুধু এখানে দেওয়া আছে যে নরমাল ইন্টারেস্ট শিট, অ্যাকাউন্ট নাম্বার, ডিপোজিট, রেট অফ ইন্টারেস্ট, ইয়ার, ব্যালেন্স। আমরা এটা ওই জায়গা থেকে একটু পড়ব। এই যে আমরা এক্সেলের শিটে গিয়ে একটু পড়ে নিই। আচ্ছা, ব্যাংকে টাকা আছে তো আপনাদের নাকি? আচ্ছা, ব্যাংকের নরমাল ইন্টারেস্ট বলতে আমরা কি বুঝি? মানে সাধারণ সুদ, যেটা আর কি, যে আমি আপনার কাছে 100 টাকা রাখলাম, 1 বছর পরে 10% সুদে আপনি আমাকে 10 টাকা দিবেন, 2 বছর পরে 20 টাকা দিবেন, 3 বছর পরে 30 টাকা দিবেন। এটাই তো সিস্টেমটা নাকি? নরমাল ইন্টারেস্টের সিস্টেমে এটা যে সুদের প্রতি বছর একই হারে কি বের হয়? সুদ বের হয়। আমরা দেখি ব্যাংক কি সিস্টেমে সুদগুলো দিচ্ছে। এখানে এতে দেওয়া আছে বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট নাম্বার, বিতে দেওয়া আছে তাদের জমাকৃত টাকাগুলো, সিতে দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট, ডিতে দেওয়া আছে ইয়ার। আমাদেরকে বের করতে হবে ব্যালেন্স। এখন এই ব্যালেন্স বলতে আমরা কি বুঝি? ব্যালেন্স বলতে আমরা বুঝবো এখানে আমার এই যে ডিপোজিট 50,000 টাকা সহ এটার উপরে সুদ কত আসছে 5 বছরে, এটাই আমরা বুঝবো। তো এখানে ব্যালেন্স কোথায় আছে? ভি এর ঘরে রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে, সি এর ঘরে ইয়ার কোথায় দেওয়া আছে? ডি এর ঘরে।
তাহলে আমাদেরকে বলা হয়েছে ব্যাংক থেকে ব্যালেন্সটা বের করার জন্য, যে আপনি ব্যাংকে 50,000 টাকা রাখছেন 5% সুদে 5 বছর পরে আপনার কত আসলো। আপনি ব্যাংকে 100 টাকা রাখছেন, আপনার 5% 10% সুদে 1 বছর পরে কত আসলো। এই বিষয়টা এগুলো একেবারেই সহজ, আমরা এটা একটু বের করে নিই। তাহলে এখানে ডিপোজিটকৃত টাকাটা কোথায় আছে আমার এখানে, ডি এর ঘরে। তাহলে সূত্রে কি আমরা B2 লিখতে পারি? এই তো হয়ে গেল। আচ্ছা, B2 কে আমরা প্লাস করে দিলাম, এই তো প্লাস। রেট অফ ইন্টারেস্ট কোথায় আছে দেখেন তো, রেট অফ ইন্টারেস্ট দেওয়া আছে আমার এখানে এতে, সরি আমরা B2 কে আমরা ইনটু দেব, B2 ইনটু রেট অফ ইন্টারেস্ট আছে এখানে C2 তে, C2 ইনটু তারপরে দেব আমরা কি D2। আচ্ছা, তাহলে দেওয়া হয়েছে, বলা হয়েছে 50,000 টাকার 5% হারে 5 বছরের ইন্টারেস্ট কত। এখন দেখি তো আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, এই তো 12,500। বিষয়গুলো একটু খেয়াল করবেন। ধরেন আমি যদি 1 লিখে দিই এখানে, তাহলে কত হয়েছে দেখেন তো 2,500। ধরেন আমি এখানে লিখে দিলাম 12, তাহলে দেখেন তো কত হয়েছে 30,000। আমি ধরেন এখানে আবার আমাদেরটাই লিখে দিলাম এখানে 5, তাহলে কত হলো 12,500। বুঝতে পারছি বিষয়টা। তাহলে 50,000 টাকার 5% হারে 5 বছরের ইন্টারেস্ট কত, 12,500। এমনিভাবে আমরা কি পেয়ে গেছি, প্রত্যেক ব্যক্তির আমরা ইন্টারেস্টটা পেয়ে গেছি। কিন্তু আপনাকে বলা হয়েছে কি বের করার জন্য, ব্যালেন্স বের করার জন্য। এখানে কি ব্যালেন্স বের হয়েছে? এখানে তো আমি শুধু ইন্টারেস্ট বের করলাম, যে 50,000 টাকার 5% 5 বছরের সুদ কত, 12,500। যেহেতু আমাকে ব্যালেন্স বলছে, এখানে একটা ডাবল ক্লিক করবেন, প্লাস করে দিবেন আবার কাকে, ওই যে 50,000 টাকাকে। তাইলে আমার কত হয়েছে এখানে 62,500। এমনিভাবে আমরা কি পেয়ে গেছি, প্রত্যেক ব্যক্তিটা পেয়ে গেছি। একজন ভদ্রলোক এখানে 70,000 টাকা রাখলো, 7% সুদে তার কত 7 বছরে কত আসছে, 1,04,300 টাকা। তাহলে ওনার ব্যালেন্স ডিপোজিট ছিল কত, 70,000, আর উনি ইন্টারেস্ট পাইলে কত, 34,300। তাহলে 1,04,300 টাকা। বুঝতে পারছি বিষয়টা। সূত্রটা ঠিক আছে কিনা দেখবেন ছোট্ট একটা সংখ্যা দ্বারা। ধরেন 106 নম্বর একজনে 100 টাকা রাখলো, মানে সূত্রটা ঠিক আছে কিনা দেখবেন। ধরেন 10% হারে 1 বছরে কত আসবে বলেন তো, সুদ 10 টাকা আর হচ্ছে 100 টাকা, এই তো 110 টাকা। তার মানে সহজভাবে আমরা এটা বের করে নিতে পারি। পারবেন না এটা, এটাও আপনারা একটু করে নেবেন। তাহলে এটা গেল আমরা কিসের, নরমাল ইন্টারেস্ট বা সাধারণ সুদ। এবার যাচ্ছি আমরা 3 নম্বর শিটে। এই যে 3 নম্বর শিটে আমরা একটু চলে যাই, এটা হচ্ছে 3 নম্বর শিট। এখন কম্পাউন্ড ইন্টারেস্টে যাচ্ছি। কম্পাউন্ড ইন্টারেস্টে যাওয়ার আগে আমরা এখানে একটু আমাদের ওই যে ইয়াটা একটু পড়ে নেব আমরা, কোনটা, এই যে কম্পাউন্ড ইন্টারেস্টের কন্ডিশনটা। এখানে বলা হয়েছে সুদের হার 10%। কত পার্সেন্ট, 10%। যা কেউ বেশি খাইলে বেশি দিবেন, কম খাইলে কম দিবেন। আমরা ধরে নিছি কত, 10%। এই অনুসারে আমরা একটু শীটটা একটু করব। আমি আবার শীটে চলে যাচ্ছি। এই যে এবার কম্পাউন্ড ইন্টারেস্ট মানে জটিল সুদ, চক্রবৃদ্ধি সুদের সিস্টেমটা কি, আপনি ব্যাংক থেকে 100 টাকা আনছেন, 1 বছর পরে ধরেন 10%, 1 বছর পরে 10 টাকা দিতে হবে। এখন এই 1 বছর পরে আপনি আসলে দিতে পারলেন না এবং 10 টাকাও দিতে পারলেন না, তাহলে ব্যাংক কি করবে, ওই 100 টাকার উপরে নিবে 1 বছরের সুদ, আর 2 বছরের সুদ, আর 10 টাকার উপরে নিবে কত বছরের সুদ, 1 বছরের সুদ। মানে সুদের উপরে সুদ, ওই 10 টাকার উপরে আমাকে কি দিতে হবে, সুদ দিতে হবে। আমরা দেখি এখানে কিভাবে করতেছে। এখানে এতে দেওয়া আছে বিভিন্ন অ্যাকাউন্ট হোল্ডারদের অ্যাকাউন্ট নাম্বার, বিতে দেওয়া আছে তাদের জমাকৃত টাকাগুলো। আমাদেরকে বের করতে হবে প্রথম বছরের সুদ, দ্বিতীয় বছরের সুদ, তৃতীয় বছরের সুদ। পরে যদি আমরা ব্যালেন্স মেলাতে চাই আমরা মেলাতে পারবো। তাইলে এখানে দেখেন আমরা লিখবো এভাবে, ইকুয়াল টু দিয়ে আমরা লিখবো B2। তাহলে আমার ডিপোজিট কিন্তু আমরা কোনটা বের করতেছি এখানে, চক্রবৃদ্ধি সুদ। B2 ইন্টু কত পার্সেন্ট সুদ ছিল আমাদের কন্ডিশনে, 10% ইন্টু কত বলুন তো, 1। এই যে 50,000 ইন্টু 10% ইন্টু 1। যেহেতু আমার এখানে 50,000 দিলে শুধু একটা আসবে, আমরা ইন্ডিকেট করছি কাকে, এখানে বি কে। যেহেতু প্রথম টাকাটা বি এর 2 নাম্বার ঘর আছে, আমরা এন্টার দিয়ে দিলাম। কি পেয়ে গেছি, 5,000 টাকা। 50,000 টাকা 10% আর 1 বছরের ইন্টারেস্ট কত, 5,000। এমনিভাবে আমরা কি পেয়ে গেছি, এই যে সবগুলো পেয়ে গেছি। তাহলে আমাদের সাথে আপনি ধরেন এই 50,000 বা এই যে ডিপোজিটকৃত টাকাগুলো ব্যাংকে রাখলেন, ব্যাংক থেকে আপনি অথবা ব্যাংকে রাখছেন অথবা ব্যাংক থেকে টাকা আনছেন। ধরে নিলাম আমরা ব্যাংক থেকে এই টাকাগুলো আনছি। এখন এই 50,000 টাকার 1 বছর পরে আপনি কত টাকা সুদ দিতে হচ্ছে, 5,000 টাকা। আর এই প্রথম বছর শেষে আপনি এই 5,000 টাকা ব্যাংকে দিতে পারলেন না, ব্যাংক বলছে যে কোনো সমস্যা নাই। যখন দ্বিতীয় বছর শেষ হবে আপনি ওই 50,000-এর উপরে দিতে হবে কত পার্সেন্ট, কত বছরের, 2 বছরের। আর 5,000-এর উপরে দিতে হবে কত বছরের, 1 বছরের। এই কথাটাই আমরা এখানে লিখবো, ইকুয়াল টু দিয়ে আসল ইন্টু 10% ইন্টু 2 প্লাস ওই যে 5,000 টাকা, 5,000 টাকা কোন ঘরে আছে, সি এর ঘরে, সি ইন্টু
10% সি ইন্টু 10% ইন্টু কত বলেন তো 1। এই তো, তাহলে আমি 50,000 টাকার উপরে দিতে হবে কত বছরের সুদ? আমরা হিসাব করতেছি দ্বিতীয় বছর শেষে। এই যে এন্টার দিয়ে দিলাম 10,500। যদি সরল সুদ হতো আমি কি পেতাম? 10,000 টাকা পেতাম। যেহেতু 50,000 টাকার এক বছর শেষে আমি কত পাইছি? 5,000। দ্বিতীয় বছর শেষে আমি এটার উপরে পাইছি 2 বছরের, আর এটার উপরে পাইছি কত? 1 বছরের। এমনিভাবে আমরা কি পেয়ে গেছি? প্রত্যেক ব্যক্তিটাই পেয়ে গেছি। দ্বিতীয় বছর শেষেও আমি এই টাকাটা ব্যাংকে দিতে পারলাম না, ব্যাংক বলছে যে তাও কোনো সমস্যা নাই। আচ্ছা, এখন যখন তৃতীয় বছর শেষ হবে ব্যাংক করবে কি? এই আসল হয়ে যাবে 3 বছর, প্রথম বছরেরটা হয়ে যাবে 2 বছর, আর দ্বিতীয় বছরেরটা হয়ে যাবে কত? 1 বছর। এই কথাটাই আমরা এখানে লিখবো ইকুয়াল টু দিয়ে আসল ইন্টু 10% ইন্টু কত বলেন তো 3 প্লাস করবো কাকে? সি কে। সি ইন্টু 10% ইন্টু কত বলেন তো 2, ওই যে দ্বিতীয় বছরেরটা, প্লাস ডি ইন্টু 10% ইন্টু কত বলেন তো 1। দেখেন তো অনেক সুন্দর না বিষয়টা, যে 50,000 উপরে তৃতীয় বছর শেষে আমরা হিসাব করতেছি। এই যে 50,000 উপরে দিচ্ছি কত? 3 বছরের, আর 5,000 উপরে দিচ্ছি 2 বছরের, আর ওই যে 10,500 উপরে দিচ্ছি কত? 1 বছরের। এই যে 10% ইন্টু 1। আমরা এই যে এখানে সূত্রটা ভুল হয়েছে, আমি ইন্টু দেই নাই, এই যে এখন এন্টার দিচ্ছি, চলে আসছে। তাহলে নিয়ম অনুযায়ী যদি আমরা সরল সুদ করতাম তাহলে আসতো 15,000 টাকা। এখন যেহেতু এটা আমাদের চক্রবৃদ্ধি সুদ, ওই যে এটার উপরে পাইছি 15,000, এটার উপরে পাইছি, এটার উপরে পাইছি, এমনিভাবে আমরা কি পেয়ে গেছি? 3 বছর শেষে আমার এখানে কি পাইছি? সুদটা পেয়ে গেছি। এই তো হয়ে গেল। এখন আপনার 4 বছরেরটা বের করতে পারবেন, 5 বছর, 6 বছর, 7 বছর, এভাবে যত বছর হয় আপনি কি করতে পারবেন? এটা বের করতে পারবেন। সূত্রটা ঠিক আছে কিনা দেখবেন। ছোট্ট একটা সংখ্যা দ্বারা, সাপোজ 100, কেউ 100 টাকা রাখলো, দেখি তো কত আসে। এই যে 10 টাকা, 21 টাকা, 34 টাকা। অনেক মজার কাজ। এই যে আমরা ধরেন এখানে 107 নম্বরে কেউ ধরেন 5,000 টাকা রাখলো, অটোমেটিক এগুলো আউটপুট হয়ে যাচ্ছে। পারবেন না আপনারা শিটটা? এই যে এই শিটগুলো আপনারা, আমরা তো ইমেজ আকারে আপনাদের শিটগুলো দিয়ে দিচ্ছি, আপনারা একটু সত্যটা একটু পড়ে ভালোভাবে আপনারা একটু শিটগুলো করার চেষ্টা করবেন। তো এতটুকুই ছিল আমাদের দ্বিতীয় লেকচারে। আপনারা দ্বিতীয় লেকচারটা একটু ভালোভাবে প্র্যাকটিস করবেন। প্রথমত আপনারা ইনকাম ট্যাক্সটা বের করবেন, দ্বিতীয়ত হচ্ছে আপনাদের সরল সুদটা বের করবেন, তৃতীয়ত চক্রবৃদ্ধি সুদটা বের করবেন। 3টা শিটে আপনাদের ইমেজ আকারে আমরা দিয়ে দেব। আগে শর্তগুলো পড়বেন, পরে আমাদের লেকচারটা দেখে যাদের বাসায় কম্পিউটার আছে একটু ভালোভাবে আপনারা প্র্যাকটিস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে আমি আমাদের স্মার্ট আইটির যে দ্বিতীয় লেকচার, এই লেকচারটা শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।